আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আমার আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার দ্বিতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে আমার আজকের সেকেন্ড ইয়ারের বোটানি 202 কোড নাম্বারে টেক্সোনমি অফ এনজিওস্পার্মের সাইটোটেক্সোনমি টপিকস থেকে আজকে আলোচনা করবো তোমাদের সাথে। আমরা আলোচনা করছিলাম অলরেডি সাইটোট্যাক্সোনমি নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি আজকে, বাট আজকে আরো কিছু আলোচনা করবো সাইটোট্যাক্সোনমি নিয়ে। তোমরা জানো সাইটোট্যাক্সোনমি কি? এটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসের জীববিজ্ঞানের যে শাখায় কোষবিদ্যা, বিশেষ করে ক্রোমোজোমের বৈশিষ্ট্যকে শ্রেণীবিন্যাসে কাজে লাগানো হয়, সেটাকে বলা হয় সাইটোট্যাক্সোনমি। অর্থাৎ কোষবিদ্যার সহায়তায় বা কোষবিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে শ্রেণীবিন্যাসের সমস্যা সমাধান করা হয় এই সাইটোট্যাক্সোনমিতে। আমরা জানি যে ক্রোমোজোমি হচ্ছে কি জিনের বাহক এবং হচ্ছে বংশগত চরিত্র বহন করে নিয়ে যায় কে জিন, এবং সেটা বৈশিষ্ট্যগুলো কি, সে বংশগত বৈশিষ্ট্য বংশ পরস্পরে বহন করে নিয়ে যায় জিন, এবং উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয় সবগুলো হচ্ছে কি জিন নিয়ন্ত্রিত। হ্যাঁ, উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি সবগুলো কি জিন দ্বারা নিয়ন্ত্রিত, এবং প্রত্যেকটা প্রজাতিতে এই যে ক্রোমোজোমের সংখ্যাটা সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট এবং ধ্রুব। সেটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এই যে ক্রোমোজোমের আকার আকৃতি বা সংখ্যাটা হচ্ছে বংশগত চরিত্র, যেটার কথা বলেছি যে বংশগত নিয়ন্ত্রিত যে ক্রোমোজোম, যেটা যে বংশগত বৈশিষ্ট্য বহন করে, এবং হচ্ছে যে প্রত্যেকটা প্রজাতি ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে কি নিয়ন্ত্রিত, এবং হচ্ছে কি সংখ্যাটা নির্দিষ্ট ধ্রুব। হ্যাঁ, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ক্যারিওটাইপ বলা হয়। স্টিক বাটার বলেছেন যে প্রত্যেক the number as well as the size of a chromosome of a species is usually constant and is called its karyotype. এই যে ক্রোমোজোমের কথা বলেছি যে সংখ্যাটা বা আকার আকৃতি প্রত্যেকটা প্রজাতি ধ্রুব এবং কনস্ট্যান্ট, যার জন্য কি হয় যে এই ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলো এগুলো হচ্ছে কি এই যে ধ্রুব বৈশিষ্ট্য এবং নিয়ন্ত্রিত বংশগত ভাবে, তো এইগুলো হচ্ছে কি শ্রেণীবিন্যাসে সহজেই ব্যবহার করা যায় এই বৈশিষ্ট্যগুলো গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। আধুনিক শ্রেণীবিন্যাস স্পেশালি হচ্ছে যে জাতীয় জনিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সাইটোটেক্সোনমির সহায়তায় অনেক জটিল সমস্যা শ্রেণীবিন্যাসের সমাধান করা যায় এটাতে। তো ক্রোমোজোমের সংখ্যাটাকে ব্যবহার করা যায় ক্রোমোজোমের, তাহলে এই যে সাইটোটেক্সোনমিতে বলছি যে ট্যাক্সোনমির সাথে যে রিলেটেড যে সাইটোটেক্সোনমি, তাহলে সাইটোটেক্সোনমির কোন বৈশিষ্ট্যগুলো বা কোষবিদ্যার কোন বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে কাজে লাগানো যায়? এক্ষেত্রে হচ্ছে যে ক্রোমোজোমের বৈশিষ্ট্য একটু গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। ক্রোমোজোমের তাহলে কোন বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে যে ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের মরফোলজিক্যাল বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে আকার আকৃতি, তারপর হচ্ছে ক্রোমোজোমের আচরণ, হ্যাঁ, ক্রোমোজোমের ব্যান্ডিং, তারপর হচ্ছে যে বিশেষ ক্রোমোজোম, এই বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে কোষবিদ্যার মানে এই বৈশিষ্ট্যগুলো ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে কাজে লাগানো যায় গুরুত্ব সহকারে। যেটা বলছিলাম যে ক্যারিওটাইপের কথা বলছিলাম যে প্রত্যেকটা প্রজাতির হচ্ছে কি ক্যারিওটাইপটা কি বংশগতভাবে নিয়ন্ত্রিত এবং হচ্ছে কি ধ্রুব। এই যে আকার আকৃতি বললাম যে ক্রোমোজোমে, সেটাই তো তার ক্যারিওটাইপ। যে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম গুলোকে যেভাবে দেখা যায় তার অবিকল ছবিটাই হচ্ছে ক্যারিওটাইপ। এবং এগুলোর যদি তুলনামূলক নিরীক্ষণ করার জন্য এই যে ক্রোমোজোম গুলোকে মাইটোসিস মেটাফেজ পর্যায়ের যে ক্রোমোজোম গুলোকে, সেগুলো যদি তুলনামূলক ভাবে নিরীক্ষণের জন্য সাজিয়ে একটা নিয়ন্ত্রিত উপায়ে বড় থেকে ছোট সাজিয়ে যে চিত্র গ্রহণ করা হয় সেটাকে বলা হয় ইডিওগ্রাম বা ক্যারিওগ্রাম। ঠিক আছে, এটা মনে আছে নিশ্চয়ই, গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো ক্রোমোজোমের কোন বৈশিষ্ট্যের কথা বলছি যে সংখ্যাটা। তো ক্রোমোজোমের সংখ্যাটা কিভাবে শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয় বা কাজে লাগে, সেটা সেই উদাহরণটা আমরা গত ক্লাসে পড়েছি। তারপর একটু বলছি যে ক্রোমোজোম, এই যে বললাম যে প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যাটা নির্দিষ্ট এবং হচ্ছে কি ধ্রুব। সাধারণত দেখা যায় যে একই প্রজাতির যে প্রজাতিগুলো যে আছে উদ্ভিদের, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে মানে নিকট সম্পর্কে যুক্ত যেগুলো, তাদের ক্রোমোজোম সংখ্যাটা একই রকম এবং তাদের অন্যান্য মরফোলজিক্যাল বৈশিষ্ট্য একই রকম। এবং সেক্ষেত্রে এই যে ক্রোমোজোমের সংখ্যাটা বলছি যে নিকট সম্পর্কযুক্ত ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোম সংখ্যাটা একই রকম, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আবার দূর সম্পর্কীয় ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো দূরে দূরে অবস্থিত তাদের মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা ভেরিয়েশন দেখা যায়। তো এই যে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা দ্বারা কি হয় যে উদ্ভিদের কোনো একটা ট্যাক্সনকে নির্দিষ্ট করতে বা শনাক্তকরণের কাজে বা উদ্ভিদের উৎপত্তি বলো, অভিব্যক্তি বলো, হ্যাঁ, বা বিবর্তনে
কাজে লাগে এই বৈশিষ্ট্যগুলো সংখ্যা দ্বারা, যেটা বললাম যে সংখ্যার মাধ্যমে কথা। সংখ্যার অনেকগুলো এক্সাম্পল পড়েছি, সেদিন ক্লাসে বলেছিলাম। তারপর বলছি যে একটা এক্সাম্পলের কথা, যে নেস্টারটামের কথা বলেছিলাম, যে ক্রোমোজোম সংখ্যাটা যে সাধারণত দেখা যায় পরিবর্তমানের অধিকাংশ প্রজাতি কি পলিপ্লয়েডের মাধ্যমে উৎপত্তি লাভ করেছে, যে ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড হয়ে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে ডিপ্লয়েড, টিপ্লয়েড বা টেট্রাপ্লয়েড ইত্যাদি পলিপ্লয়েডি উদ্ভিদ প্রজাতির সৃষ্টি হয়েছে। একটা এক্সাম্পল বলেছি যে ব্রাসিকার কথা বলেছি, যে সরিষা গণের বিভিন্ন আন্তঃসংকর সরিষা গণের বিভিন্ন গণসংখ্যা প্রজাতির মধ্যে সম্পর্কটা দেখিয়েছিলাম, যে একটা সাইকেলিকে, যে ব্রাসিকা নাপাসের সাথে হচ্ছে যে ব্রাসিকা রেপা এবং হচ্ছে অলার্সিয়ার সম্পর্কটা, এরা নিকট সম্পর্কযুক্ত এবং ওদের ক্রোমোজোম সংখ্যা দ্বিতনের মাধ্যমে ব্রাসিকা নাপাস নামক একটা অনুর্বর প্রজাতির উদ্ভব হয়েছে। তো এইভাবে হচ্ছে যে ক্রোমোজোমের সংখ্যাটা গেল। এবার আসো যে ক্রোমোজোমের তাহলে মরফোলজি। মরফোলজি কি, যে আমরা যে বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্যগুলো যে দেখি, যে আকার আকৃতি, সেটাই হচ্ছে যে তার মরফোলজি। প্রত্যেকটা প্রজাতির ক্যারিওটাইপটা কি বংশগতভাবে নিয়ন্ত্রিত এবং হচ্ছে কি দ্রুত। তো এই যে এই কারণে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা নিয়ে, এই যে ক্রোমোজোমের আকার আকৃতির কথা বলছি, যে বা হেটারোক্রোমাটিক অঞ্চলে অবস্থান, হ্যাঁ, তারপর হচ্ছে যে মিওসিসের আচরণ, কায়াজমা ফ্রিকোয়েন্সি, সেন্ট্রোমিয়ারের অবস্থান, এই বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে, কোষবিদ্যার এই বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে সাফল্যজনকভাবে ব্যবহার করা যায়। তাহলে এগুলো তাহলে আমরা কিভাবে বুঝবো যে ব্যবহার করা যায়? তাহলে কয়েকটা এক্সাম্পল আসলে দেখি আজকে। প্রথমে শুরু করি যে ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি মরফোলজিক্যালের মধ্যে, সেটা হচ্ছে ক্রোমোজোমের আকার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্লাস করছি, কথাগুলো কি শোনা যাচ্ছে? আমার ক্লাসে যারা আছো বরাবরের মধ্যে আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে যাবে, ঠিক আছে? তো ক্রোমোজোমের কি বলছিলাম, যে সংখ্যার কথা বলছি, এরপর হচ্ছে মরফোলজি। মরফোলজির মধ্যে প্রথমে কি বললাম, আকারের কথা বললাম। তো আকার হচ্ছে যে মরফোলজিক্যাল যেটা, যে বৈশিষ্ট্য বাইরে থেকে আমরা জানি, যে বাইরে থেকে কি আকারটা বোঝা যায়, তাই না? যে বৈশিষ্ট্যগুলো, আকারটা কিরকম বা আকৃতিটা কিরকম, এগুলো আমরা দেখতে পারি। তো হচ্ছে কি, যে ক্রোমোজোমের ক্ষেত্রে বলছি না, যে যেভাবে দেখতে পারি নর্মালি আমরা, যে মরফোলজিক্যাল যে বৈশিষ্ট্য, যেটা হচ্ছে আকারের মধ্যে আকার হচ্ছে যে অন্যান্য বৈশিষ্ট্য এবং মরফোলজিক্যাল কারণে দেখা যায় যে পায়োনিয়া একটা গণের এক্সাম্পল, যেটা কিনা ছিল যে রানানকুলেসি পরিবারের অন্তর্ভুক্ত ছিল। পায়োনিয়া একটা গণ, যেটা আগে রানানকুলেসি পরিবারের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু দেখা গেল যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য এবং হচ্ছে যে ক্রোমোজোমের অন্যান্য বৈশিষ্ট্য দিক থেকে, আকার আকৃতি, এই আকারের দিক থেকে যখন পরীক্ষা করা হলো, তখন দেখা গেল যে এই পায়োনিয়া গণের ক্রোমোজোম সংখ্যা, যেটা বললাম যে ওটা কি ছিল, ক্যারিওফাইলেসি পরিবারের অন্তর্ভুক্ত, রানানকুলেসি পরিবারের অন্তর্ভুক্ত ছিল, সেই পরিবারের অন্যান্য গণের উদ্ভিদের থেকে একটু ডিফারেন্ট। কিরকম? সেটা আকারের দিক থেকে। পায়োনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোমের আকারটা একটু বড় আকারে। তো যার জন্য পরবর্তীতে দেখা গেল যে এইটাকে ক্রোমোজোমের এই আকার বা এই মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে পায়োনিয়ার গণকে আলাদা একটা পরিবার পায়োনিয়াসিতে রাখা হয়েছে। কোথায়? পায়োনিয়ার গণকে কোথায় রাখা হয়েছে? পায়োনিয়াসি পরিবারে রাখা হয়েছে। আগে এটা কোথায় ছিল? রানানকুলাসি পরিবারে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরবর্তীকালে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, ক্রোমোজোমের এবং আকার, এগুলোর উপর ভিত্তি করে এটাকে যুক্তিসঙ্গত ভাবে আলাদা একটা পরিবার পায়োনিয়াসিতে রাখা হয়েছে, যেটা আধুনিক বিজ্ঞানীরা সমর্থন করেন। আমরা এক্সাম্পল পড়ছি সাইটোট্যাক্সোনমি, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে এটা একটা এরপর দেখো যে ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ধরো আরো অনেকগুলো পরিবারকে সুস্পষ্ট ভাবে শ্রেণীবিন্যাস করতে গিয়েও দেখা গিয়েছে যে ক্রোমোজোমের যে এই যে আকারের কথা বলছি, মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের মধ্যে যে আকারের কথা, তার দ্বারাও দেখা গিয়েছে যে অনেক উদ্ভিদের পরিবারগুলোকে সুস্পষ্ট ভাবে শ্রেণীবিন্যাস করতে যে এই ক্রোমোজোমের সংখ্যা, আকারের বৈশিষ্ট্যটা ব্যবহার করা হয়েছে। কোন কোন হতে পারে? যে এক্সাম্পল হিসেবে দিতে পারো যে ক্রুসিফেরি বলো, আমার বোর্ডে জায়গা নাই, লিখবো কোথায়? ক্রুসিফেরি, তারপর হচ্ছে গ্রামিনি, হ্যাঁ, রানানকুলেসি, তারপর হচ্ছে যে ক্যারিওফাইলেসি, এই পরিবারগুলোতে দেখা গিয়েছে যে সুস্পষ্ট ভাবে শ্রেণীবিন্যাস করতে গিয়ে যুক্তিসঙ্গত ভাবে যে আধুনিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ক্রোমোজোমের বৈশিষ্ট্যটা ব্যবহার করা হয়েছে। আরেকটা জিনিস, যে ক্রোমোজোমের এই যে বৈশিষ্ট্যের কথা বলছি, যে এগুলোর উপর মরফোলজিক্যাল বৈশিষ্ট্য বা আকারের উপর ভিত্তি করে দেখা গেছে যে রানানকুলেস একটা বড় একটা পরিবারের দুইটা বিশেষ গ্রুপের একে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি বড় আর টাইপ ক্রোমোজোম, যেটা রানানকুলাস গণে দেখা যায়, আরেকটা হচ্ছে কি টি টাইপ ক্রোমোজোম, ছোট আকারে, যেটা হচ্ছে থ্যালিকটি পরিবারে দেখা যায়, থ্যালিকটি গণে দেখা যায়। তো এরকম দুইটা বিশেষ ভাগে ভাগ করা হয়েছে। সেটা কিসেকে? রানানকুলাস একটা পরিবারকে কিসের উপর ভিত্তি করে? মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ক্রোমোজোমের আকারের উপর ভিত্তি করে এটাকে দুইটা বিশেষ গ্রুপে ভাগ করা হয়েছে। একটা বড় টি টাইপ ক্রোমোজোম, যেটাকে বলা হয় যেটা রানানকুলাসে দেখা যায়,
এবং হচ্ছে আরেকটা হচ্ছে ছোট টি টাইপ। এটা আর টাইপ বলেছে, একটা হচ্ছে কি টি টাইপ বলেছি। একটা থেলিকটি গণের মধ্যে দেখা গিয়েছে, আর ছোটটা আরটা হচ্ছে বড়টা, এই দুইটা। আরেকটা এক্সাম্পল, যেটা বিশেষ এক্সাম্পল আছে, যে এই যে ক্রোমোজোম সংখ্যার কথা বলছি, সেটার উপর ভিত্তি করে গ্রেগরি নামক একজন সায়েন্টিস্ট কি করেছে, যে রানানকুলাসি পরিবারকে সুস্পষ্টভাবে 5টা টাইপে ভাগ করেছে। কে? গ্রেগরি নামক একজন সায়েন্টিস্ট, শ্রেণীবিন্যাসতত্ত্ববিদ। উনি কি করেছে, যে এই যে ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি, আকারের উপর ভিত্তি করে সুস্পষ্টভাবে, মানে ক্রোমোজোমের বৈশিষ্ট্যের উপর বা মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে রানানকুলাসি পরিবারকে গ্রেগরি 1941 রানানকুলাসি পরিবারটিকে 5টি ট্রাইবে ভাগ করেছে। কিসে? ক্রোমোজোমের মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে 5টা টাইপে ভাগ করেছে। টাইপগুলো কি কি আমরা দেখি, যে বড় 8 টাইপ ক্রোমোজোম, যেখানে হচ্ছে 5 ক্রোমোজোম সংখ্যা। টাইপ 1 পায়োনিয়া, যেটা কিনা যে রানানকুলাসি থেকে পরবর্তীকালে আলাদা একটা ফ্যামিলি পায়োনিয়াসিতে রাখা হয়েছে। বড় 8 টাইপ ক্রোমোজোম, ক্রোমোজোম 8 বা 7। পত্র, এটার বৈশিষ্ট্য হচ্ছে দেখো, পত্র করতলাকার, কখনো বা সরল। ফল হচ্ছে ফলিকল। ফল ফলিকল, ক্যাপসুল বা বেরি। ঠিক আছে। আবার হচ্ছে এটা টাইপটা হচ্ছে কি হেলিবরি। ফল একিন, টাইপ হচ্ছে এনিময়। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ছোট টি টাইপ ক্রোমোজোম 7, টাইপ হচ্ছে 4 থেলিকট্রি। ঠিক আছে। আরেকটা টাইপ হচ্ছে কি ছোট ক্রোমোজোম হচ্ছে 9 কপটিস টাইপ, যেটা সবচেয়ে ছোট আকারের ক্রোমোজোম, সেটাকে বলা হচ্ছে কপটিস টাইপ। টাইপ 5 কপটিডি। এই যে 5টা টাইপের কথা বললাম, যে টাইপ 1 পায়োনিয়া, টাইপ 2 হেলিবরি, তারপর হচ্ছে টাইপ 3 এনিময়, টাইপ 4 থেলিকট্রি, এবং হচ্ছে টাইপ 5 হচ্ছে কপটিডি। এই 5টা টাইপে ভাগ করেছে কে? গ্রেগরি 1941 রানানকুলাসি পরিবারকে ক্রোমোজোমের সংখ্যা বা মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে সুস্পষ্টভাবে এই যে 5টা টাইপে ভাগ করেছে। হ্যাঁ, পায়োনিয়া বলো, হেলিবরি, এনিময়, তারপর হচ্ছে যে থেলিকট্রি, এবং হচ্ছে যে কপটিডি। এই 5টা ভাগে ভাগ করেছেন কে? গ্রেগরি। এটা অবশ্য আধুনিক বিজ্ঞানীরা এটাকে সমর্থন করেন। অন্যান্য শ্রেণীবিন্যাস থেকে এটা বেশ যুক্তিসঙ্গত শ্রেণীবিন্যাস, বিধায় এটা তারা গ্রহণ করেছেন। তো এটা গেল হচ্ছে কি আকারের ভিত্তিতে, আকার উপর, যে ক্রোমোজোমের আকার উপর যে एग्जांपलটা, সেটা হচ্ছে এই। এরপর আসো আকৃতি। আকৃতিটা এটা হচ্ছে দুইটাই হচ্ছে কিন্তু, যে আকার এবং আকৃতি দুইটাই বলছি, এই দুইটাই কিন্তু হচ্ছে যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য। ঠিক আছে, যে ক্রোমোজোমের মরফোলজি। আচ্ছা, আকৃতির ক্ষেত্রে যদি বলি, যে ক্রোমোজোমের আকৃতি, কিসের আকৃতি? এটা ক্রোমোজোমের আকৃতি। সাধারণত ক্রোমোজোমের আকৃতি কেমন দেখা যায়? সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর যদি ভিত্তি করে বলি, তোমরা জানো, আমি দেখো কতগুলো আঁকতেছি ক্রোমোজোম। এটা কি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের দুইটা বাহুকে কি করেছে, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে অ্যানাফেজে দেখা যায় যে মাইটোসিসের যে ভি আকৃতির দেখা যেতে পারে, এল আকৃতির, জে আকৃতির, এবং হচ্ছে আই আকৃতির ক্রোমোজোম দেখা যায়। তো এটা হচ্ছে কি আকৃতির উপর ভিত্তি করে ক্রোমোজোমটাকে দেখা যায়, যে এগুলো বিভিন্ন আকৃতির হতে পারে। রানানকুলাসি দেখা গিয়েছে যে রানানকুলাসি এনিমইতে একোনিটামের ক্ষেত্রে, মানে সেন্টিমিটার অবস্থানের উপর ভিত্তি করে কি বলেছে, যে ক্রোমোজোমটা বিভিন্ন রকমের হতে পারে। সেটা বি আকৃতির হতে পারে, এল আকৃতির, জে, আই, এগুলো বিভিন্ন আকৃতির হতে পারে। রানানকুলাসি পরিবার, এটা একটা এক্সাম্পল হচ্ছে, দেখা যায় যে রানানকুলাসি পরিবারে একোনিটাম একটা আছে, গণ আছে, যেখানে কিনা কোন পরিবারের কথা বলছি এক্সাম্পল হিসেবে? রানানকুলাসির ক্ষেত্রে একোনিটাম। রানানকুলাসি পরিবারের একটা সদস্য, একটা গণ হচ্ছে যে একোনিটাম, যার কিনা ক্রোমোজোমটা কি অপ্রতিরোধ্য, ঠিক অপ্রতিসম।
অপ্রতিসম, জটিল এবং হচ্ছে কি বড় আকৃতির, বড় ক্রোমোজোমটা যেটা জে আকৃতির। এবং এই যে জে আকৃতির কথা বলেছি সেটা হচ্ছে কি একটা উন্নত বৈশিষ্ট্য, ঠিক আছে, যে উন্নত উন্নত ধরনের বৈশিষ্ট্য যেগুলো মানে উন্নত প্রজাতিতে দেখা যায় রানানকুলাসি পরিবারে। অপরদিকে সেই রানানকুলাসি পরিবারের মধ্যে আরেকটা প্রজাতি আছে, একটি পরিবার, রানানকুলাসি পরিবারের একটিতে দেখা যায় যে ক্রোমোজোমটা হচ্ছে প্রতিসম, সরল এবং হচ্ছে ক্ষুদ্র আকৃতির, যেটা কিনা আদি বৈশিষ্ট্যের পরিচয়। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে এই যে ক্রোমোজোমের আকৃতির উপর ভিত্তি করে বলেছে যে কি এটা হচ্ছে যে টাইপের ক্রোমোজোম দেখা যায় কোথায়, একনিটামের ক্ষেত্রে রানানকুলাসি পরিবারে এই যে টাইপের ক্রোমোজোম দেখা যায়, যেটা কিনা ক্রোমোজোমটা হচ্ছে কি অপ্রতিসম, যার গঠনটা জটিল, এবং হচ্ছে যে আকৃতি, যে লম্বা লম্বা একটা আকৃতির ক্রোমোজোম দেখা যায়, যেটা হচ্ছে যেটা এবং হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। অপরদিকে দেখা যায় যে এই রানানকুলাসেরই একই প্রজাতির একটি হাতে দেখা যায় যে ক্রোমোজোমটা হচ্ছে কি আকৃতিটা হচ্ছে ভি আকৃতি, যেটা কিনা একটা আদি বৈশিষ্ট্য, এবং ক্রোমোজোমের গঠন হচ্ছে কি সরল এবং হচ্ছে প্রতিসম ক্রোমোজোমটা। তো এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেখা গেছে, সেজন্য এই শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে একটি একে শ্রেণী বিন্যাসে রানানকুলাসি উদ্ভিদের মানে রানানকুলাসি পরিবারের প্রথম দিকে স্থাপন করা হয়েছে, যেহেতু এর বৈশিষ্ট্যটা আদি। হ্যাঁ, এই আদি বৈশিষ্ট্যগুলা একটি এর গণাতে দেখা যায়, সেই জন্য রানানকুলাসি পরিবারের প্রথম দিকে স্থাপন করা হয়েছে এই একটিয়াটিকে, এবং হচ্ছে শেষে হচ্ছে একনিটামকে স্থাপন করা হয়েছে। কিসের উপর ভিত্তি করে? ক্রোমোজোমের এই যে আকৃতির উপর ভিত্তি করে। কি বলেছে যে ক্রোমোজোমের বিভিন্ন আকৃতি দেখা যায় সেন্টিমিটার অবস্থানের উপর ভিত্তি করে, যে ভি, এল, জে, আই। তো একটাতে কি দেখা যায় ভি শেপ, যেটা আদি প্রকৃতির বৈশিষ্ট্য, এবং হচ্ছে একনিটামে দেখা যায় যে আকৃতি, যেটা উন্নত বৈশিষ্ট্য। এর উপর ভিত্তি করে রানানকুলাসি পরিবারের প্রথম দিকে একটি স্থাপন করা হয়েছে, এবং শেষে কি উন্নত বৈশিষ্ট্য বলে একটিটামকে শেষে স্থাপন করা হয়েছে। এটা একটা যুক্তিসঙ্গত শ্রেণীবিন্যাস করা হয়েছে, ঠিক আছে, এর উপর ভিত্তি করে। এটা একটা এক্সাম্পল যেটা ক্রোমোজোমের আকৃতির ভিত্তিতে করা হয়েছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এগাপ একটা প্রজাতি, এবং হচ্ছে ইউকা একটা গণ, দুইটা গণ। এই গণ দুইটা যথাক্রমে কি ছিল? এমআরআইডিসি এবং হচ্ছে লিলিয়েসি ছিল। ক্রোমোজোম আকৃতির আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হচ্ছে যে এগাফ এবং হচ্ছে কি ইউকাফ বর্ণ দুইটা যথাক্রমে এগাফটা ছিল এমারিলিডিসি এবং হচ্ছে ইউকাফ ছিল লিলিয়েসি পরিবারের অন্তর্ভুক্ত ছিল। এবং এই দুইটা গণই কিন্তু কাস্টল উদ্ভিদ। আমরা জানি যে হাতিনসনের শ্রেণীবিন্যাস অনুযায়ী উনি কি করেছে যে কাস্টল উদ্ভিদকে আদি বৈশিষ্ট্য পরিচয় বলে বলেছে যে আদি একটা বৈশিষ্ট্য, মানে আদি প্রজাতির উদ্ভিদগুলো কাস্টল টাইপের, এটা হাতিনসনের মতে। তো হাতিনসন সুস্পষ্ট ভাবে এই বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে না আকৃতির উপর ভিত্তি করে এগাফ এবং ইউকাফ দুইটা যে পৃথক পরিবারে ছিল অ্যামারিডিসি এবং লিলিয়েসি, এই দুইটাকে সুস্পষ্ট ভাবে ক্রোমোজোমের আকৃতির উপর ভিত্তি করে যে দেখা গেছে এই দুটো উদ্ভিদ হচ্ছে কি কাস্টল উদ্ভিদ প্রজাতি, দুইটাকে আদি বৈশিষ্ট্য, এবং দুইটা কাস্টলটা হচ্ছে কি আদি বৈশিষ্ট্য। এটাকে কি করেছে আলাদা করে, দুইটাকে আলাদা পরিবারে ছিল, সেই দুইটা পরিবারকে একত্র করেছে কি এগেবিসিতে রেখেছেন। ঠিক আছে, এটা হাতিনসন তার জাতিজনী যে শ্রেণীবিন্যাসটা প্রদান করেছে সেখানে কি এই উনি স্থাপন করেছে যে কাস্টল বৈশিষ্ট্য বা হচ্ছে যে ক্রোমোজোমের আকৃতির উপর ভিত্তি করে। তো দেখা যায় যে অনেক সময় ক্ষেত্রে যে ক্রোমোজোমের সংখ্যা বলছি, আকার আকৃতির কথা বলছি, মরফোলজির বিভিন্ন বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু শ্রেণীবিন্যাসে কিভাবে কাজে লাগে, উদ্ভিদের উৎপত্তির ক্ষেত্রে বলছি, অভিব্যক্তির কথা বলছি, যে এই যে আদি এবং উন্নত, এটা কিন্তু অভিব্যক্তির ধারা, যে কোনটা আদি বা কোনটা উন্নত। তো সেটা যদি আমরা জানি তাহলে কি হয় যে এটা একটা মানে কোন এই বৈশিষ্ট্যটা কিন্তু একটা অভিব্যক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যে আদি বা পূর্বপুরুষ কোনটা বা কোনটা আগে এসেছে। ঠিক আছে, তো এইভাবে আসলে ফাইলোজেন নির্ণয় বলো বা উদ্ভিদের কোনো একটা ট্যাক্সনে নির্দিষ্ট করা বা গোত্রের সঠিক শনাক্তকরণ বা অবস্থান নির্ণয়, এই বৈশিষ্ট্যগুলো এটাই কিন্তু শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো এভাবেই কিন্তু শ্রেণীবিন্যাসের সমস্যা সমাধান করা হয়। তো যেটা বলছি যে এগাফ এবং হচ্ছে ইউকা অ্যামারিডিসি এবং লিলিয়েসি পরিবারে ছিল, যে দুইটা কিনা কাস্টল একটা উদ্ভিদ। তো হাটিনসন কি করেছে এই দুটো উদ্ভিদকে দুটো বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, মানে এদের মধ্যে ক্রোমোজোমে দেখা গিয়েছে যে আকৃতির কথা, যে এই দুইটাতেই এরা দুইটা কাস্টল, এই দুইটার ক্ষেত্রে দেখা গেছে যে 5টি লম্বা যে আকৃতির ক্রোমোজোম রয়েছে এবং 25টি ক্ষুদ্র আকৃতির ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে, ক্ষুদ্র
আকৃতির যে ক্রোমোজোম 25টি রয়েছে এবং হচ্ছে যে লম্বা 5টি যে আকৃতির ক্রোমোজোম রয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলো মিল সম্পন্ন হওয়ায় আর অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে এই দুইটা যে আলাদা পরিবারে অন্তর্ভুক্ত ছিল সেখান থেকে তাদেরকে একত্রে একটা এগিভেসি পরিবারে স্থাপন করেছে, যেটা কিনা আধুনিক বিজ্ঞানীরা সমর্থন করেন। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল গেল। আরেকটা আমরা পরের নাম্বারে আসি, এটা হলো মরফোলজি ছিল ক্রোমোজোমের। ঠিক আছে, আকার এবং আকৃতি। এবার আসো ক্রোমোজোমের ব্যান্ডিং। ঠিক আছে, ক্রোমোজোমের ব্যান্ডিংটা যেটা হচ্ছে দেখা যায় যে আমরা যখন ক্যামেটাক্সোনমি পড়েছি তখন আমরা তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এই কথাটা পড়েছিলাম যে ইলেকট্রোফোরেসিস একটা প্রক্রিয়া আছে যেটা কিনা অ্যাগারোস জেলে সহায়তা করা হয়, যে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ দ্বারা রঞ্জিত করে যে ক্রোমোজোমের যে একটা অংশ থাকে, একটা হালকা অঞ্চল থাকে, একটা গাঢ় অঞ্চল থাকে, যেগুলোকে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ দ্বারা রঞ্জিত করা যায় এবং হচ্ছে বিভিন্ন ধরনের ব্যান্ড তৈরি করা যায়। সেটা ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়া অ্যাগারোস জেলে সহায়তা করা যায় বা অন্য আরো পদ্ধতি আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্যান্ড বা ডোরা সৃষ্টি করা যায়, যার ফলে ক্রোমোজোম গুলোর মধ্যে কি সম্পর্ক বা তাদেরকে কোনো একটা গণ বা প্রজাতিতে নির্দিষ্ট করা বা সংকর উদ্ভিদের শনাক্তকরণের ক্ষেত্রে এই ক্রোমোজোম ব্যান্ডিংটা ব্যবহৃত হয়। তাহলে আমি কি বললাম যে ক্রোমোজোমের ব্যান্ডিং বলে একটা ইয়ে আছে, যে ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন ব্যান্ড তৈরি করা হয়। তাহলে সেটা কিভাবে, যে সেটা দেখা যায় যে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ দ্বারা, যে হেটারোক্রোমাটিক অঞ্চলটা আছে সেটাতে বিভিন্ন ধরনের রঞ্জক, যেমন হচ্ছে কুইনাক্রাইন বা জেসাইন এই ক্ষেত্রে ব্যবহার করা হয় রঞ্জক পদার্থ হিসেবে। কুইনাক্রাইন এবং গ্যাসাইন এই রঞ্জকগুলো ব্যবহার করা হয় কিসে, ক্রোমোজোমকে রঞ্জিত করার জন্য, যে বিভিন্ন, যার ফলে কি হয় যে এগুলোতে ক্রোমোজোমে বিভিন্ন ধরনের ব্যান্ড বা ডোরা সৃষ্টি হয়। তো এই যে ব্যান্ড বা ডোরা সৃষ্টি হয় এর দ্বারা কি করা হয়, যে কোনো গণ বা উদ্ভিদের ক্ষেত্রে, মানে উদ্ভিদের কোনো একটা গণ নির্ণয়ের ক্ষেত্রে বা প্রজাতি নির্ণয়ের ক্ষেত্রে কিংবা সংকর উদ্ভিদের ক্ষেত্রে বা বংশ ধারা নির্ণয়ের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা ব্যবহার করা হয়, যে ক্রোমোজোমের ব্যান্ডিংটা। এটা অবশ্য অনেকগুলো এক্সাম্পলও আছে, যে দেখা যায় যে এই ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন ধরনের, যে হেটারোক্রোমাটিক অঞ্চলে বিভিন্ন ধরনের যে রঞ্জক পদার্থের কথা বলছি, যে কুইনাক্রাইন জেসাইন এই টাইপের রঞ্জকগুলো ব্যবহার করে ডোরা সৃষ্টি করা হয়, এবং যার মধ্যে দিয়ে কি করা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো যে অসম্পূর্ণ যে সিনাপসিস থাকে বা অস্পষ্ট যে সিনাপসিস থাকে সেটাও নির্ণয় করা যায়। ঠিক আছে, যে ক্রোমোজোমগুলোর মধ্যে যে ব্যান্ড তৈরি করে অস্পষ্ট সিনাপসিস নির্ণয় করা যায় বা বংশগত ধারা নির্ণয় করার ক্ষেত্রে এই ব্যান্ডিংটা ক্রোমোজোমে বেশ গুরুত্ব বহন করে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি এক্ষেত্রে, দেখো। আচ্ছা, সিলজ্যাক এবং ইয়াকোভলভ এবং তার সহকর্মীরা কি করেছে, যে সায়েন্টিস্ট সিলজ্যাক বলছে ইয়াকোভলভ এবং তার সহকর্মীরা এই ক্রোমোজোমের ব্যান্ডিং এর উপাত্তের উপর ভিত্তি করে ক্র্যাপিস নামক একটা প্রজাতি আছে, এই যে ক্যাপিস প্রিমরফা প্রজাতিটাকে কি করেছে, যে উপপ্রজাতি ডাইনারিকাতে ভাগ করেছে। কে ডাইনারিকা প্রজাতির পর্যায়ে উপপ্রজাতি, এই যে ক্যাপিস প্রিমরফার একটা উপপ্রজাতি ডাইনারিকা। এটা কে করেছে, সিলজ্যাক এবং ইকালভ করেছে। কি করেছে, এবং তার সহকর্মীরা এই যে ক্রোমোজোমের ব্যান্ডিং এর কথা বললাম সেই ব্যান্ডিং এর উপাত্তের উপর ভিত্তি করে কি করেছে, যে ক্র্যাপিস প্রিমরফার প্রজাতি একটা উপপ্রজাতি আছে, যে এইটা একটা প্রজাতি ক্যাপিস প্রিমরফা এর উপপ্রজাতি ডাইনারিকাকে প্রজাতিতে উন্নতি করেছে বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি ক্রোমোজোমের ব্যান্ডিং এর ভিত্তিতে। এটা একটা এক্সাম্পল দিচ্ছি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, দেখো। মার্কস নামক একজন বিজ্ঞানী কি করেছে, যে উনি মার্কস এবং তার সহকর্মী বা এটল যেটাই বলো, যে সহকর্মীরা কি করেছে, এনোমন একটা গণ,
হ্যাঁ, এনোমন গণের 6টা প্রজাতিকে এই ক্রোমোজোম ব্যান্ডিং এর উপর ভিত্তি করে নির্দিষ্ট ইয়াতে ক্রোমোজোমের উপর ভিত্তি করে তাদেরকে কি করেছে 6টি প্রজাতির অবস্থান নির্ণয় করেছে। তাহলে আমরা কি বললাম যে ক্রোমোজোম ব্যান্ডিং এর দ্বারা কি হয় যে কোনো বর্ণ বা প্রজাতির অবস্থান নির্ণয় করা যায়, বা সংকর উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তি নির্ণয়ের ক্ষেত্রে এটা এই ক্রোমোজোমের ব্যান্ডিংটা ব্যবহার করা হয়। তো ঠিক আছে, এটা কিন্তু একটা জটিল একটা সমস্যা। ঠিক আছে, যে ক্রোমোজোমের ক্ষেত্রে কি বলেছি যে শ্রেণীবিন্যাসের জটিল সমস্যার সমাধানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্রোমোজোমের এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, যে ক্রোমোজোমের ব্যান্ডিং বলো, মিউসিসের আচরণটা কিরকম, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়। কি করেছে যে মার্স এবং তার সহকর্মীরা এনোমন নামক একটা প্রজাতি আছে, এটার যে 6টা প্রজাতিকে সঠিক অবস্থান নির্ণয় করেছে কিসের উপর ভিত্তি করে? ক্রোমোজোমের ব্যান্ডিং এর উপর ভিত্তি করে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ক্রোমোজোমের ব্যান্ডিং এর। বদর এবং তার সহকর্মীরা, ওলিয়ামের নাম তোমরা সবাই শুনেছো তাই না? ওলিয়াম তো সবাই জানো, লিলিয়েসি পরিবার অন্তর্ভুক্ত। ওলিয়াম সেপা কি পেঁয়াজ, যেটা বৈজ্ঞানিক নাম ওলিয়াম। ওলিয়াম একটা গণ, সেই গণর হচ্ছে কি প্রজাতি সমূহকে সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে কি করেছে যে ক্রোমোজোম ব্যান্ডিংটা ব্যবহার করেছে কি বদর এবং তার সহকর্মীরা। এইখানে আমি তিনটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এইখানে এই যে পড়ছি যে ক্রোমোজোমের সাইটোট্যাক্সোনমির যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, যে কোন বৈশিষ্ট্যগুলো এই যে ক্রোমোজোমের আকৃতি বলো, মরফোলজি বলো, তাহলে কোশ্চেন আসতেছে কিভাবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কিভাবে আসবে। সেটা হচ্ছে যে আসতে পারে যে ক্রোমোজোমের যে মেনশন করে যে ক্রোমোজোমের সংখ্যা, হ্যাঁ, বা ক্রোমোজোমের মরফোলজি কিভাবে ট্যাক্সোনমিতে ব্যবহার করা হয়, বা ট্যাক্সোনমির সমস্যার সমাধানে কাজে লাগে, বা রোল, যেটা আমাদের টপিকস হচ্ছে কি রোল অফ সাইটোট্যাক্সোনমি ইন কি হচ্ছে ট্যাক্সোনমি, বা ট্যাক্সোনমির সমস্যার সমাধানে সাইটোট্যাক্সোনমির ভূমিকা। এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি। তোমাদের কোশ্চেন আসতে পারে, আলাদা করে মেনশন করে দিতে পারে। ঠিক আছে, কোশ্চেন গুলো যেমন হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে বলো, বা হচ্ছে মরফোলজিক্যাল ভিত্তিতে বলতে পারো, বা ক্রোমোজোমের ব্যান্ডিং বা আচরণ, বা যে কোনো 3টে এক্সাম্পলের সাহায্যে তোমরা এটা বুঝিয়ে দাও, বা সমস্যার 3টি উদাহরণের সাহায্যে প্রমাণ করো যে সাইটোট্যাক্সোনমি কিভাবে বা ট্যাক্সোনমিতে ভূমিকা রাখে। ঠিক আছে, কোশ্চেন বিভিন্ন ভাবে হতে পারে। তো সেটা বেসিসে আমি পড়াচ্ছি ভাবেই দেখো, এটা পড়লাম আমরা কি ক্রোমোজোমের ব্যান্ডিং। নেক্সট আসো 4 নম্বরে আসো যে ক্রোমোজোমের আচরণ। এই যে একটা বলছি যে ক্রোমোজোমের সংখ্যা বলছি, মরফোলজিক্যালি যে বললাম যে আকার এবং আকৃতি, তারপর ক্রোমোজোম ব্যান্ডিং বললাম, এখন হচ্ছে ক্রোমোজোমের আচরণ করব, বা বিশেষ ক্রোমোজোম বা বি ক্রোমোজোম। তো এইগুলো সবগুলো কিন্তু আলাদা করে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, 4 নম্বর ক্রোমোজোমের আচরণ। দেখা গিয়েছে যে ক্রোমোজোমের আচরণগুলো তো দেখা ক্রোমোজোমের সংখ্যাগত এবং গঠনগত আচরণটা অনেক সময় কি করে চেঞ্জ হয়ে যায়, যে যেগুলো যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহকারে ব্যবহার করা হয়, যে ক্রোমোজোমের সংখ্যাগত বা গঠনগত বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ভূমিকা রাখে। এর উপর ভিত্তি করে কিন্তু যখন এই বৈশিষ্ট্যগুলো উপর ভিত্তি করে যে মিওসিসে ক্রোমোজোমের আচরণটা কেমন হবে সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, বা সিনাপসিসের ধরন বলো, কাজমা ফ্রিকোয়েন্সি, বা যে রিং সৃষ্টি হচ্ছে সেইগুলো এই আচরণের সাথে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যে ক্রোমোজোমের আচরণের উপর বা সংখ্যাগত বা গঠনগত বৈশিষ্ট্যটা এইভাবে যে ডিপেন্ড করে যে কোনটা যে মিউসিসে এর আচরণটা কি হবে ক্রোমোজোমের। যেমন ধরো সিনাপসিসের ধরন হতে পারে কিরকম। সিনাপসিস মানে তো তোমরা জানো তাই না, যে জাইগোটিন পর্যায়ে তোমরা সবাই জানো যে মিউসিসের যে পর্যায়গুলো আছে, সেই পর্যায়গুলো একটা পর্যায়ে 5টা পর্যায়ে, একটা পর্যায়ে হচ্ছে জাইগোস্টিন, যেখানে কি হয় যে ক্রোমোজোম জোর বাঁধে, সেটাকে কি বলা হয় যে সিনাপসিস বলা হয়। ঠিক আছে, জোর বাঁধাটাকে। তো হচ্ছে যে এই যে সিনাপসিস ধরন বা রিং সৃষ্টি হওয়া বা বায়োভ্যালেন্ট বা এই ধরনের বিভিন্ন আচরণ বা কারিজমা ফ্রিকোয়েন্সি যেটা বলছি যে সেগুলো আচরণগুলো চেঞ্জ হয় এই ইয়ার দৌড়। ঠিক আছে, যে ক্রোমোজোমের সংখ্যাগত এবং গঠনগত আচরণ দ্বারা প্রভাবিত হতে পারে। এবং এই বৈশিষ্ট্যগুলো যে কারিজমা সৃষ্টি বললাম, যে কারিজমা ফ্রিকোয়েন্সি বললাম, বা মিসেস যে আচরণ বললাম, বা যে রিং সৃষ্টি বায়োভ্যালেন্ট তৈরি, এইগুলো হচ্ছে কি শ্রেণীবিন্যাসে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। এই বৈশিষ্ট্যগুলো কিভাবে, যেটা ধরো একটা এক্সাম্পল দিচ্ছি যে ওলিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে টিটিকাম ক্ষেত্রে যে টিটিকাম উদ্ভিদের ক্ষেত্রে, সংকর উদ্ভিদের ক্ষেত্রে উৎপত্তি এবং অভিব্যক্তি নির্ণয়ের ক্ষেত্রে এই ক্রোমোজোমের আচরণটা বেশ গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়। কোনটার ক্ষেত্রে বলছি, গম, তাই না, টিটিকামের কথা বললাম। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে অয়নের ক্ষেত্রে দেখা যায় যে অয়নথের একটা প্রজাতি আছে, গণ আছে,
সেখানে ওয়ার্নেথের একটা গণনা যেখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 2x=40। তাহলে এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে দেখো যে এটা মিয়োসিসের সময় এর আচরণটা কি হয়, যে ক্রোমোজোমের আচরণের সাথে এর আচরণটা কিভাবে চেঞ্জ হয়। এটা দেখা যায় যে এটা মিয়োসিসের সময় যে আচরণটা নিম্নলিখিত হারে মানে সম্পর্ক দেখায় বা পরিবর্তিত হতে পারে, যে আচরণ দেখা যায়, যেটা হচ্ছে ওর্নেথেরা বায়ানসিসে একটা প্রজাতি আছে যেখানে কিনা আরেকটা 3টা প্রজাতির ক্ষেত্রে আমি দেখাচ্ছি। ইরাইথ্রোসেফালা, আরেকটা প্রজাতি আছে অন্যটা শ্রীগড়া। ঠিক আছে, 3টা প্রজাতির ক্ষেত্রে বললাম শ্রীগড়া, টিটিকামের ক্ষেত্রে দেখা যায় যে টিটিকাম গণের সংকর উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তি নির্ণয়ে ক্রোমোজোমের আচরণটা বেশ গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়, যে প্রভাবিত করে। তো ওয়াইনাথের আরেকটা গণ আছে যেটা ক্রোমোজোম সংখ্যা 2x=40। এটা ক্রোমোজোমের সময় নিম্নলিখিত হারে, মানে যে হারে যে সম্পর্কটা দেখায়, যে প্রভাব বিস্তার করে, যে ক্রোমোজোমে যে আচরণটা যেটা হয় সংখ্যাগত পরিবর্তনের সাথে হতে পারে বা তার হচ্ছে গঠনগত পরিবর্তনের সাথে কি হয়, যে তার মিয়োসিসের তার আচরণটা কেমন হবে সেটা কিন্তু নির্ভর করে বা এটার উপর আচরণটা প্রভাব বিস্তার করে। সেটা কিভাবে, যে অর্নেথেরা নরমালি ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2x=40। অর্নেথেরা বায়ানসিস একটা পদ্ধতি আছে যেটাতে হচ্ছে কি 2টা রিং সৃষ্টি হয়। একটা হচ্ছে কি এটার ক্ষেত্রে 2টা রিং সৃষ্টি হয়। ঠিক আছে, একটা হচ্ছে 8টা ক্রোমোজোম নিয়ে একটা সৃষ্টি হয়, আরটা হচ্ছে 6টি ক্রোমোজোম নিয়ে একটা রিং সৃষ্টি হয়। এর ক্রোমোজোম সংখ্যা কিন্তু 14। ঠিক আছে, তাহলে কিভাবে হতে পারে, যে এটা অর্নেথেরা বায়ানসিসের ক্ষেত্রে দেখা যায় যে 2টা মিয়োসিসের সময় 2টা রিং সৃষ্টি হয়। একটা হচ্ছে কি 8টা ক্রোমোজোম নিয়ে একটা রিং সৃষ্টি হয়, আরেকটা হচ্ছে 6টা ক্রোমোজোম নিয়ে একটা রিং সৃষ্টি হয়। অর্নেথেরা ইরেক্টোসেফালা একটা প্রজাতি আছে যে ক্ষেত্রে হলে কি একটা বাইভ্যালেন্ট তৈরি হয়। কি তৈরি হয়, একটি বাইভ্যালেন্ট তৈরি হয়, একটা বাইভ্যালেন্ট তৈরি হয় এবং হচ্ছে কি 12টা ক্রোমোজোম নিয়ে একটা রিং তৈরি হয়। ঠিক আছে, আবার অনেকটা স্টিগরাতে দেখা যায় যে 14টা ক্রোমোজোমের একটা রিং সৃষ্টি হয়। 14টা ক্রোমোজোম মিলে কি হয়, একটি রিং সৃষ্টি হয়। তো দেখো যে কি বলেছি, যে ক্রোমোজোমের আচরণটা তার সংখ্যাগত এবং গঠনগত পরিবর্তনটা মিয়োসিসে তার আচরণটাকে প্রভাবিত করে। তো ওর্নেথেরার ক্ষেত্রে কি এক্সাম্পল দিচ্ছি, যে ওর্নেথেরার ক্রোমোজোম সংখ্যাটা কি 14। ক্রোমোজোম সংখ্যা কিন্তু সংখ্যা ঠিক আছে, সে কি করে যে মিয়োসিসে তার আচরণটা নিম্নলিখিত হারে চেঞ্জ করে, যে প্রজাতিগুলোর মধ্যে দেখো সম্পর্কটা। অন্যথারা বায়ানসিসের ক্ষেত্রে দেখা যায় যে 2টা রিং সৃষ্টি হয়, 2টা কিন্তু রিং সৃষ্টি হচ্ছে, ক্রোমোজোম কিন্তু সংখ্যা কিন্তু ঠিক আছে, একটা 8টা ক্রোমোজোম নিয়ে একটা 6টা ক্রোমোজোম সংখ্যা কিন্তু 14। ঠিক আছে, আরেকটা দেখো অন্যথারা এটা হচ্ছে সেপালাতে দেখা যায় যে একটা বাইভ্যালেন্ট, আমরা জানি যে 2টা ক্রোমোজোম মিলে কিন্তু একটা বাইভ্যালেন্ট হয়। ঠিক আছে, তো একটা বাইভ্যালেন্ট একটা হচ্ছে 12টি ক্রোমোজোম নিয়ে একটা রিং তৈরি হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা 14। ঠিক আছে, শুধু চেঞ্জ হচ্ছে তার গঠনে। তো অন্যথারা স্টিগরাতে একটা পদ্ধতি আছে, সেটাতে কি হয় যে 14টা ক্রোমোজোম মিলে একটা রিং তৈরি হয়। এটা হচ্ছে যে এই যে মিয়োসিসের ক্রোমোজোমের আচরণের কথা বললাম, সেটা একটা এক্সাম্পল। এই যে দেখা যায় যে সুতরাং যে মিয়োসিসের রিং তৈরি দেখে বোঝা যায় যে প্রজাতিকে নির্ণয় করা যায়, কোন একটা মানে প্রজাতির অবস্থান নির্ণয় করা যায় বা হচ্ছে যে প্রজাতিকে শনাক্ত করা যায় কোনটা, এই যে ক্রোমোজোমের আচরণ দেখে। ঠিক আছে, এই যে ক্রোমোজোমের আচরণ দেখে এক একটা প্রজাতিতে দেখা যায় যে এক এক রকম আচরণ দেখায় ক্রোমোজোমের সংখ্যাটা, কোথাও 2টা রিং হচ্ছে, একটাতে 8টা টাইপ দিয়ে, একটা 8টা দিয়ে, একটা হচ্ছে 6টা দিয়ে, আবার কোথাও একটা ভাইব্রেন্ট তৈরি হচ্ছে, আবার একটা 12টা ক্রোমোজোম মিলে একটা রিং তৈরি হচ্ছে, আবার কোথাও 14টা ক্রোমোজোম মিলে একটা রিং তৈরি হচ্ছে। এই যে আচরণ, সুতরাং যে কি দেখা যায় যে মিয়োসিসে ক্রোমোজোমে যে এই যে আচরণটা এক এক ক্ষেত্রে এক এক আচরণ করতেছে একটা প্রজাতি, সেক্ষেত্রে কি দেখা যায় প্রজাতিটাকে শনাক্ত করাটা সহজ হয় যে এই যে ক্রোমোজোমের আচরণ দেখে। এবার আসো আমরা আরেকটা এক্সাম্পলে যাই, ক্রোমোজোমের বি ক্রোমোজোম, যেটাকে বলা হয় কিনা বিশেষ ধরনের ক্রোমোজোম। কোনো কোনো ক্ষেত্রে প্রজাতি শনাক্তকরণের ক্ষেত্রে বিশেষ ক্রোমোজোমের উপস্থিতি বিশেষ সহায়তা করে থাকে। দেখা যায় যে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে সাইটোট্যাক্সোনমি বলছি যে বিভিন্ন কাজে লাগে, যে বংশগত বৈশিষ্ট্য যেহেতু বহন করে নিয়ে যায়,
কারণ আমরা জানি যে ক্রোমোজোমে কি জিনের বাহক এবং হচ্ছে কি সে বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ক্রোমোজোম। তো এই যে ক্রোমোজোমের বিভিন্ন বন্ধন বিশেষ ক্রোমোজোম নামে একটা ক্রোমোজোম আছে যেটা কিনা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রজাতি শনাক্তকরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তো বিশেষ ক্রোমোজোমটা কি, যেটা যেমন হচ্ছে বি ক্রোমোজোম। ঠিক আছে, বিশেষ ক্রোমোজোমটা কি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে বি ক্রোমোজোম। এই বি ক্রোমোজোমের ক্ষেত্রে এটা হচ্ছে কি এটা হলো বংশগতভাবে এটা নিষ্ক্রিয়, এটা একটা অতিরিক্ত ক্রোমোজোম। হ্যাঁ, প্রধান ক্রোমোজোমের বাইরে একটা এটা আলাদা একটা ক্রোমোজোম, এটা একটা বি ক্রোমোজোম, যেটা হচ্ছে কিনা বংশগতভাবে নিষ্ক্রিয়। তো এটার ভূমিকাটা কি, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই বি ক্রোমোজোমের উপস্থিতি দ্বারা প্রজাতি শনাক্তকরণ করা যায়। যেমন কিনা এক্সাম্পল দিচ্ছি, দেখো জিয়া, তোমরা সবাই জানো জিয়াতে কি, জিয়া মেইজ ভুট্টা, তাই না? সিকেল, তারপর হচ্ছে স্যাটকেসিয়া, নাম শুনেছো তাই না? স্যাটকেসিয়া, যারা সাইটো জেনেটিক্স করতে গেলে দেখবা যে এই যে স্যাটকেসিয়াটা সবাই চিনে যাবে, স্যাটকেসিয়া। তারপর হচ্ছে ক্র্যাপিস, হ্যাঁ, ওমেলিনা, ইত্যাদি। এই গণগুলোর প্রজাতি শনাক্তকরণের ক্ষেত্রে বি ক্রোমোজোম বিশেষ ভূমিকা রাখে। বি ক্রোমোজোমটা কি বললাম, যে এটা একটা বিশেষ ক্রোমোজোম, হ্যাঁ, অতিরিক্ত ক্রোমোজোম, যেটা কিনা বংশগতভাবে নিষ্ক্রিয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রজাতি শনাক্তকরণে এই বি ক্রোমোজোমের উপস্থিতি বিশেষ ভূমিকা রাখে। এক্সাম্পল হচ্ছে কি জিয়া মেইজ বলো বা জিয়া আতেসিকেলে, স্যাটকেসিয়া, ক্রেপিস, কমেলিনা। তো কি বললাম যে ক্রোমোজোমই আসলে হচ্ছে কি যে বংশগত বৈশিষ্ট্যের কি ধারক এবং বাহক, আমরা যেটাকে বলি, এবং হচ্ছে কি ক্রোমোজোমই হচ্ছে বংশগতির বাহক এবং হচ্ছে মরফোলজি বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক। ঠিক আছে, কোনটা? ক্রোমোজোম বংশগত বৈশিষ্ট্যের বাহক এবং হচ্ছে মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক। সুতরাং এই যে ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলো বললাম, সেগুলো কি শ্রেণীবিন্যাসে ক্ষেত্রে, উদ্ভিদের উৎপত্তি নির্ণয়ের ক্ষেত্রে বলো, অভিব্যক্তি নির্ণয় বা বিবর্তনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো একটা ট্যাক্সনকে যখন কোনো একটা গ্রুপে নির্দিষ্ট করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সাইটোট্যাক্সোনমিটা বা এই যে কোষবিদ্যার জ্ঞানটা বা ক্রোমোজোমের বৈশিষ্ট্যটা বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। তো আমরা জানি যে, আমরা প্রথমেই বলেছি যে ক্লাসের, যে ক্রোমোজোম কি, যে ক্রোমোজোমই হচ্ছে কি জিনের বা যে বংশগত যে বৈশিষ্ট্য বহন করে। এটা হচ্ছে প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা নির্দিষ্ট এবং হচ্ছে কি ধ্রুব। তো যার ফলে কি এই ক্রোমোজোমের এই বৈশিষ্ট্যটা শ্রেণীবিন্যাসে সফলজনকভাবে ব্যবহার করা যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোমের যখন সংখ্যা বা গঠনগত যখন পরিবর্তন হয়ে যায়, তখন উদ্ভিদের বৈশিষ্ট্যেরও পরিবর্তন হয়ে যায়। যার ফলে কি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে ক্রোমোজোমের যদি গঠন কোনো ক্ষেত্রে যদি মিউটেশন ঘটে, বা পরিব্যক্তি ঘটলো, যেটা আছে, তার ফলে কি হয় যে উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে উদ্ভিদের বৈশিষ্ট্যের কি একটা পরিবর্তন হয়, এক ধরনের নতুন ধরনের ভেরিয়েশন তৈরি হয়। সেক্ষেত্রে বলতে পারি যে প্রজাতির উৎপত্তিতেও কি এবং অভিব্যক্তিতে এটা ভূমিকা রাখে। ঠিক আছে, নতুন প্রজাতি সৃষ্টিতে এটা ভূমিকা রাখে। আবার যে মিউসিসের সময় আচরণটা কেমন হবে, বা হচ্ছে যে ধরো যে কোন একটা উদ্ভিদের যে বললাম যেটা পরিবার, গণ বা প্রজাতি শনাক্তকরণের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসে এই সাইটোট্যাক্সোনমিটা গুরুত্ব সহকারে ব্যবহার করছে। তো এইগুলো নানাবিধ কারণে দেখা গেছে যে আধুনিক শ্রেণীবিন্যাসবিদগণ বা জাতিজনী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে দেখা গেছে টেক্সোনমিস্টগণ সাইটোট্যাক্সোনমিটাকে টেক্সোনমিতে ব্যবহার করেন। ঠিক আছে, তো সেই হিসেবে বলা যায় যে টেক্সোনমিতে সাইটোট্যাক্সোনমির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু হচ্ছে ক্রোমোজোমই হচ্ছে কি বংশগতির বাহক এবং হচ্ছে যে কি মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক। যার জন্য কি হয় যে এই যে বৈশিষ্ট্যগুলো উদ্ভিদের উৎপত্তি নির্ণয়ের ক্ষেত্রে বা অভিব্যক্তি নির্ণয়ের ক্ষেত্রে বা বিবর্তন, যেটা আমরা জানি, সেই ক্ষেত্রে কি হয় যে শ্রেণীবিন্যাসে এই যে সাইটোট্যাক্সোনমির ব্যাপক ভূমিকা রয়েছে। ঠিক আছে, তো তোমরা যখন আসবে যে এক্সাম্পল দিয়ে দিবা, যে হয়তো কখনো মেনশন করে দিতে পারে 3টা দাও, 2টা দাও, বা পুরোটাই দিতে পারে যে উদ্ভিদের ট্যাক্সোনমিতে সমস্যা সমাধানে বা ফাইলোজেনি নির্ণয়ে বা উদ্ভিদের উৎপত্তি এবং ফাইলোজেনিতে বিবর্তনে সাইটোট্যাক্সোনমির ভূমিকা লিখতে পারবে না? নিশ্চয়ই পারবে, বুঝতে পেরেছো? তো আমার সাইটোট্যাক্সোনমি টপিকস আজকে না, সাইটোট্যাক্সোনমি টপিকসটাই শেষ। নেক্সট ট্যাক্সোনমি ক্লাসে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার জন্য অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।